ইরান দেন আমেরিকা মধ্যে যে ক্রাইসিস তৈরি হয়েছে এবং সবাই হয়তো জানেন যে ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যে উত্তেজনা, বিশেষ করে আমেরিকান যুদ্ধজাহাজ এবং ইরান তার ড্রোন দিয়ে তার আবার গোয়েন্দা নজরদারি, এগুলো অলরেডি মিডিয়াতে চলে আসছে। আহ, বাংলাদেশে জাতীয় নির্বাচন, তারেক রহমানের আগমন প্লাস আমাদের দেশের বিশেষ করে হ্যাঁ না ভোট সহ অনেকগুলো বিষয় নিয়ে আমরা সবাই এখন উদ্বিগ্ন, যে কারণে মধ্যপ্রাচ্যে যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে, বিশেষ করে আমেরিকার বর্তমান ভূমিকা, দেন ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, ইউএস ইরান ইস্যু, সব কিছু আহ, অনেক বেশি উদ্বেগের বিষয়। তারপরেও আমরা আমাদের জাতীয় কিছু বিষয়ের কারণে আমরা হয়তো এদিকে খেয়াল নেই, তাই আমার মনে হলো কিছু বিষয় শেয়ার করি। খুব অদ্ভুত অদ্ভুত একটা এবং নির্মমতা হচ্ছে যে মুসলিম বিশ্বের যে বর্তমান নেতৃত্ব সংকট, এটা খুব ভয়াবহ একটা অবস্থানের দিকে আছে এবং আমরা খুবই দুর্ভাগা যে মুসলিম বিশ্বে বর্তমানে এই নেতৃত্বটা নেই। যেটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকা অবস্থায় যে নেতৃত্বটা একটা স্বপ্ন বা সম্ভাবনা তৈরি হয়েছিল, তা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি না। মাঝখানে আমরা তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোগান, তার কিছু ভূমিকা দেখেছিলাম, ইমরান খান অনেকটা ভূমিকা দেখেছিলাম, মাহাথির মোহাম্মদ। তো আসলে এই ভূমিকাগুলো পর্যাপ্ত না আমাদের জন্য। আপনি খেয়াল করে দেখেন, ফিলিস্তিনের আকাশে মার্কিন নির্মিত F-35 বিমানের যে গর্জন, আর গাজা ভূখণ্ডে প্রায় 2 বছরে 21.7 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্রের যে ঝনঝনানি বা ধ্বংসযজ্ঞ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা অনেক বড় একটা ব্যাপার। আপনি চিন্তা করতে পারেন যে প্যালেস্টাইনের মতো ছোট্ট একটা দেশের ভূমিতে যদি, গাজার মতো জায়গায় যদি আপনার 21.7 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয় শুধু অস্ত্রের জন্য, তাহলে চিন্তা করুন এটা কত বড় একটা ব্যাপার। এবং এটা একটা বৃহত্তর এবং সুপরিকল্পিত ভূরাজনৈতিক বাস্তবতারই নির্মম বহিঃপ্রকাশ, যেখানে একটি পরাশক্তি তার সকল কার্যক্রমে পূর্ণাঙ্গ রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ছাড়পত্র দিচ্ছে, যেটা আপনার ইসরায়েলের প্রতি আমেরিকার ভূমিকা দেখে আপনার যা উপলব্ধি করছেন। কিন্তু এই নির্মমতার মুখে বিশ্বের 57টি মুসলিম দেশ, একটি দুটো নয়, 57টি মুসলিম দেশের সংগঠন হচ্ছে ওআইসি, সম্পূর্ণ নির্লিপ্ত, নিষ্প্রাণ। ওআইসির ভূমিকা বলতে গেলে নেই। কেন মুসলিম বিশ্বের অভিভাবকতুল্য কোনো রাষ্ট্রনায়ক জেগে উঠতে পারছেন না, এবং কেন কোনো রাষ্ট্রনায়ক তথা ওআইসি এই এই যে আহ, মার্কিন আহ, তথা আরও কিছু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যে ভণ্ডামি, এগুলোকে ভেদ করে কিন্তু বলিষ্ঠ কণ্ঠে বিশ্ব বিবেককে তারা জাগ্রত করতে পারছেন না। এবং এই ইসরায়েলের পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা, এটাকে কিন্তু বরং ইনডাইরেক্টলি অনেক দেশ সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে আম, বরং এই জায়গাটায় আমরা মুসলিম দেশ যে জায়গাটা ব্যর্থ হয়েছি, সেখানে কিন্তু চায়নার মতো কান্ট্রি আজ ইরানের পাশে দাঁড়িয়েছে। কিন্তু খেয়াল করে দেখেন যে মুসলিম কান্ট্রিগুলো কিন্তু আজকে ইরানের পাশে নেই বা প্যালেস্টাইনের পাশে নেই। আপনার শুধু গাজার যুদ্ধ শুরুর পরবর্তী 2 বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 21 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে। এবং এই সাহায্যের যে অর্থ, এখান থেকেই কিন্তু ইসরায়েল F-15, দেন F-16, দেন F-35 যুদ্ধবিমান, তারপরে আপনার অ্যাপাচি হেলিকপ্টার, হাজার হাজার বোমা, মিসাইল, যা গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সব কিছু কিন্তু ক্রয় করা হয়েছে মার্কিনদের সেই আপনার অর্থ সহায়তার মাধ্যমেই। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, তারা কিন্তু এখানে কোনো ভূমিকা রাখেনি, বরং একটা হিপোক্রেটের মতো ভূমিকা আছে তারা। কীরকম, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা যুদ্ধ মানে একটা ভেটো দিয়ে রাখবে, ওই এক ভেটোর কারণে আপনার সব কিছু বন্ধ। এবং খেয়াল করে দেখেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের জবাবদিহিতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছে। আহ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে একটা ভেটো দিয়ে রাখে, বাকি সবাই মিলে কিছু করতে পারবে না। তারপরে আপনার বিশেষ করে যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে
আপনার ইরানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিগুলোতে যেভাবে তার অবস্থান নিচ্ছে, এগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, এবং মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো কিন্তু এটা নিয়ে শক্ত কোনো অবস্থানে নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, এবং এর রক্ষণাবেক্ষণের জন্য আপনার 100 সেনা প্রেরণ করেছে। আপনি চিন্তা করতে পারেন যে এই যে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম যে মোতায়েন করেছে, এটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য করলো, কোনো একটা মুসলিম কান্ট্রির জন্য কি কখনো এটা করেছে? যেটা করার কথা ছিল করে নাই। এত বড় একটি মানবিক ও রাজনৈতিক সংকটের মুখে মুসলিম বিশ্ব যেখানে একত্রিত হয়ে তাদের আহ, ভূমিকা রাখার কথা, সেখানে তারা সম্পূর্ণ হতাশজনকভাবে চুপ করে আছে। এবং এগুলো কারণগুলো কি? এর অন্যতম কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি যে একটা বিভক্তি, তারপরে আরব অনারব দ্বন্দ্ব, তারপর আঞ্চলিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব আছে। এবং বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে আহ, আহ, ইরান ইরাক যুদ্ধটা যখন বাধে, তখনও কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলো তারা একত্রিত ছিল না, যতগুলো ঘটনা ঘটেছে। তারপরে পশ্চিমাদের প্রতি আমাদের নির্ভরশীলতা, দেন আপনার বিশেষ করে আপনি আমাদের অধিকাংশ মুসলিম দেশ তাদের অর্থনীতি, নিরাপত্তা, এমনকি রাজনৈতিক বিষয়েও পশ্চিমাদের প্রতি নির্ভরশীল, আমেরিকার প্রতি নির্ভরশীল। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে এই যে নির্বাচনের ক্ষেত্রে আমেরিকা কি সিগন্যাল দিবে, এই অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি। এখন বিষয় হচ্ছে কি, যে আমেরিকাকে আমরা দোষ না দিয়ে আমাদের নিজেদের বিষয়টা চিন্তা করা উচিত, যে আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো তাহলে আমাদের অন্যের দিক তাকানোর প্রয়োজন হতো না। যেটা মুসলিম বিশ্বে আমরা যে আমাদের বিভক্তি, সেই বিভক্তিটা আমরা বাংলাদেশেও খেয়াল করতে পারছি। বাংলাদেশে নিজেদের মধ্যে বিভক্তি থাকার কারণে আজকে দেখেন আমরা যারা যুদ্ধ করেছি, আজ যারা জুলাই আন্দোলন করেছি, তাদের মধ্যে বিভেদ। আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা পারিনি একটা সরকার গঠন করতে, বরং যে জামায়াত বিএনপি একসাথে যুদ্ধ মানে এই আন্দোলন করেছে, সেই জামায়াত বিএনপি আজকে পরস্পরকে নিয়ে বিরূপ মন্তব্য করে যাচ্ছে। ঠিক একই ঘটনা ঘটছে আমাদের মুসলিম বিশ্বে। আপনার নেতৃত্বের যে একটা উম, দৃষ্টিভঙ্গি, এটা মুসলিম দেশগুলোতে কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছি না। কোনো একজন ব্যক্তি এই বিপর্যয়ের মধ্যে, কোনো একজন রাষ্ট্রপ্রধান কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না। আপনার গাজায় এই আম, আহ, ইসরায়েলের যে সামরিক হামলায় প্রায় 60,000, 60,000 বা তারও বেশি সংখ্যক প্যালেস্টাইনি লোকজন নিহত হয়েছে, এবং প্রায় 52 লক্ষের বেশি মানুষ তারা আম, আহ, এ, ঘরবাড়ি হারা হয়েছে। কিন্তু এই জায়গাটায় আপনার ইসরায়েল কিন্তু আহ, সব ধরনের সহযোগিতা পেয়েছে, বিশেষ করে আমেরিকা থেকে বা ইউরোপিয়ান অনেক কান্ট্রি থেকে। কিন্তু প্যালেস্টাইনকে সহযোগিতা আমরা কতটুকু করেছি? আগে কিছু কিছু প্রতিষ্ঠান, এনজিও ছিল যারা কাজ করতো, সেই এনজিওগুলো ওখানে নেই। বিভিন্ন সাহায্য সহায়তাকারী প্রতিষ্ঠান, তারাও কিন্তু এখন বর্তমান প্যালেস্টাইনে আপনার নেই। আপনার এই রকম এই নেতৃত্ব শূন্যতায় আজকে আমি বিশেষ করে মনে করি যে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে যে যে ভূমিকা তিনি সেই 80-81 সালে রেখেছিলেন মিডল ইস্ট ক্রাইসিসে, ইরান যুদ্ধে, সেরকম একটা ভূমিকা আমাদের এখন প্রয়োজন ছিল। সমগ্র মুসলিম বিশ্বে আহ, একজন আহ, যদি নেতা ইসলামিক স্টেটস সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টিয়ারিং কমিটি এবং ইসলামিক কমিশন ফর ইকোনমিক কালচার অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, এরকম টাইপ কিছু একটা প্রতিষ্ঠান যদি আজকে ঠিকমতো অ্যাক্টিভলি কাজ করতে পারতো, একটা প্ল্যাটফর্ম যদি দাঁড় করাতে পারতো, যেটা জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিল, আজকে কিন্তু মুসলিমরা আজকে ডোমিনেট করতে পারতো মুসলিম বিষয়ে। কিন্তু সেটা পারতেছি না, কারণ আমরা ওইরকম কোনো প্রতিষ্ঠান বা ওইরকম কোনো অর্গানাইজেশন আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, এবং আমরা সেটাকে অ্যাক্টিভেটও করতে পারিনি। এরকম পরিস্থিতিতে আমি মনে করি আমাদের উচিত অতি নির্ভরশীলতা আমেরিকা তথা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর প্রতি এটা কমাতে হবে। আমরা যদি এই নির্ভরশীলতা না কমাতে পারি, তারা যে শর্ত দিবে আমরা সেই শর্ত মেনে নেব, এবং আমরা কোনো নেগোশিয়েট করতে পারবো না, বরং আমরা আহ, যে কোনো একটা কিছু প্রতিবাদ তো দূরের কথা, কিছু বলতেই ভয় পাবো। কারণ আপনি যদি একটা প্রতিষ্ঠানকে বা একটা রাষ্ট্রকে সবসময় চিন্তা থাকে তাকে আমার খুশি রাখতে হবে, কারণ তার কাছে আমার স্বার্থ আছে, বা আমি বিপদে পড়তে পারি সে অসন্তুষ্ট হলে, তখন তো প্রতিবাদ করার প্রশ্নই আসে না। এবং আপনার জিয়াউর রহমানের যে স্বপ্নের ধারাবাহিকতা যেটা ছিল, যে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি,
তারপরে প্রতিরক্ষা শিল্পে উন্নতি, এই বিষয়গুলো কিন্তু বাস্তবমুখী একটা পদক্ষেপ ছিল, যেটা সারা বিশ্বে মুসলিমদের জন্য দরকার। মুসলিমদের শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত উন্নত নয়। বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আপনি দেখবেন মুসলিমদের তুলনায় অন্য অন্যরা অনেক বেশি এগিয়ে আছে। আর প্রতিরক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে তো মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে পাকিস্তান সাহস করে আপনার পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যেটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো আজকে সেই সাহসটা দেখাতে পারেনি। আরও যদি কয়েকটা কান্ট্রি থাকতো আজকে এই ভূমিকায়, মিডল ইস্টের একটা কান্ট্রির পারমাণবিক অস্ত্র নেই, যদি থাকতো আজকে কিন্তু তারা আজকে দাপটের সাথে অনেক কিছু প্রতিবাদ করতে পারতো এবং মুসলিম বিশ্ব রক্ষা পেত। যাই হোক, খুবই উদ্বেগের বিষয়। আমি আশা করি যে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো, এবং আমি মনে করি সমস্ত মুসলমানদের অন্তত এটা নিয়ে কথা বলা উচিত। আমাদের উচিত প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো, এবং আমি মনে করি আমাদের এটা নিয়ে আওয়াজ তোলা উচিত। আমরা দেশের কথাও চিন্তা করব, এবং বিশ্বের মানবিক দিক থেকে বিশ্বের মুসলিম, শুধু মুসলমান না, বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই হোক, যদি কোনো জুলুম, অবিচার বা কোনো হত্যাযজ্ঞ হয় যেটা প্যালেস্টাইনে হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।